খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 21শে সেপ্টেম্বর শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। জামিন পেলেন অনুব্রত, পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। গুজরাটে সন্দীপের নার্কো টেস্ট, আরজি করের জট কাটাতে আদালতের দ্বারস্থ সিবিআই। বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়াতে ডাক্তারদের আহ্বান মুখ্যমন্ত্রীর। অভয়া ক্লিনিক তৈরির ঘোষণা আন্দোলনকারীদের। সিবিআইয়ের অভিযোগ মানহানিকর, ভোট পরবর্তী হিংসা মামলা সরানো নিয়ে সিবিআইকে তিরস্কার সুপ্রিম কোর্টের। অপহরণ কাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার বারাসাতের সেই কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল। এবার জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, বিরাট বড় খবর দিল কলকাতা হাইকোর্ট, নজর রাখুন। নাম না করে রাহুলকে দেশবিরোধী আরবান নকশাল বলে আক্রমণ মোদির। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে। পুজোর আগে বড়সড় স্বস্তি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার পর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আজই জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের পর ইডির দায়ের করা মামলাতেও এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের। পুজোর আগে বাড়ি ফিরছেন কেষ্ট। পুজোর আগেই জেল মুক্ত অনুব্রত গরু পাচার মামলায় জামিন পেলেন তিনি। গরু পাচার মামলায় সিবিআইয়ের পর এবার ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। মেয়ে সুকন্যার পর এবার জামিন পেলেন তিনি। আজ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর হয় তৃণমূল নেতার। পুজোর আগেই জেল মুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বড়সড় স্বস্তি লাভ হলো অনুব্রত, তা বলাই যায়। প্রসঙ্গত, এর আগেও গত 30শে জুলাই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন। সেইবার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছিল ইডির মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেলে তাকে সংবর্ধনা দেয়া হবে। গরু পাচার মামলায় অভিযোগ মুক্ত হওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল তার। ডিভিশন বেঞ্চ অনুব্রতর আইনজীবীর বক্তব্য শোনার পর সিবিআইয়ের মামলায় তাকে জামিন দেওয়া হয়েছিল। আরজিকর কাণ্ডের ধোঁয়াশা কাটছে না কিছুতেই। রহস্যের জট কাটাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গুজরাটে নিয়ে গিয়ে নার্কো টেস্ট করাতে চান তদন্তকারীরা। এই মর্মে আদালতে আবেদন জানালেন তারা। পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ করাতে চায় সিবিআই, যদিও এখনো আইনি অনুমতি মেলেনি। শুক্রবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রের খবর, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে। সেই ধোঁয়াশা কাটাতেই গুজরাটে নিয়ে গিয়ে তার নার্কো পরীক্ষা করাতে চান তদন্তকারীরা। তাদের যুক্তি, বাংলার কোথাও এই পরীক্ষা যথাযথভাবে হওয়া নিয়ে সংশয় রয়েছে। ইতিপূর্বে সন্দীপ ঘোষের পলিগ্রাফ হয়েছিল, কিন্তু নার্কো পরীক্ষা করাতে রাজি হয়নি সন্দীপ। এবার সেই আবেদনেই আদালতের দ্বারস্থ হল সিবিআই। এদিকে এই মামলায় ইতিমধ্যেই 9 জনের পলিগ্রাফ টেস্ট করিয়েছে সিবিআই। এবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও পরীক্ষা করতে চায় তারা। আদালতে পেশের পরই এই মর্মে আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। আইনি অনুমতি মেলে কিনা সেদিকেই তাকিয়ে সিবিআই। বৃহস্পতিবার পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ার পর উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি দেখতে যান তিনি। বন্যা পরিস্থিতির জন্য ফের কেন্দ্র ও ডিভিসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দিলেন। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এর পাল্টা বন্যা বিধ্বস্তদের জন্য অভয়া ক্লিনিক গড়ে তোলার ঘোষণা করলেন আন্দোলনরত চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো কর্মবিরতি সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এদিকে রাজ্যের বিস্তীর্ণ এলাকা যখন বন্যা কবলিত হয়ে পড়েছে, সেই সময় ডাক্তারদের এগিয়ে আসতে আজ ফের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নারায়ণপুরে তাকে বলতে শোনা যায়, আমি চিকিৎসকদেরও বলবো, সাপেরা ডাঙায় আশ্রয় নিয়েছে। সেই জল নেমে গেলে সাপের কামড়, ডায়রিয়া, জ্বর হবেই। মুখ্য সচিবকে ফোন করে মেডিকেল শিবির করতে বলেছি। শিবির যে করব, এখনো কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্য মতো করেছি। আশা করি
ভারসাম্যটি ফিরবে। মানুষ বন্যায় আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো, খাদ্য তুলে দেওয়াই এখন বড় কাজ। এটা রাজনীতির সময় নয়। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ শিবির ও অভয়া ক্লিনিক করার ঘোষণা করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এমন পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা বলেছেন, গোটা পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, হাজার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অত্যন্ত খারাপ পরিস্থিতি। আমাদের অবস্থানে অনেক মানুষ সাহায্য করেছেন। এখানে সকলে যা দিয়েছেন আমাদের তা জমে রয়েছে। তার সঙ্গে আমরা আবেদন করব, আরও মানুষ যদি আমাদের কাছে সাহায্য পাঠান, সেটা দিয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ শিবির গড়তে চাই। আমরা বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই। মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করব। এদিকে কংসাবতী নদীর বাঁধ ভেঙে ভাসছে পাঁশকুড়া। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সড়ক পথে সেখানে যান মুখ্যমন্ত্রী। গতকাল কলকাতা থেকে রওনা দিয়ে হুগলির পুরসুরা, আরামবাগ ও গোঘাটে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যাপ্ত ত্রাণ মিলছে কিনা জানতে চাওয়ার পাশাপাশি বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগের কথাও শোনেন মুখ্যমন্ত্রী। দর্শক, আমরা এই ভিডিওটিতে 3000 লাইক এবং 2000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। রাজ্য থেকে নির্বাচন পরবর্তী হিংসা মামলা সরানো নিয়ে এবং বিভিন্ন কোর্টের বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় সুপ্রিম কোর্টে তিরস্কৃত সিবিআই। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সিবিআইকে মামলা অন্য রাজ্যে সরানোর আর্জি প্রত্যাহার করে নিতে বলেছে। বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চের পর্যবেক্ষণ, সব আদালত বিরোধী হতে পারে না। ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের বিভিন্ন কোর্টে একের পর এক অভিযুক্ত জামিন পাওয়া এবং বিচার পদ্ধতি প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে অন্য রাজ্যে মামলা সরানোর আর্জি জানিয়েছিল সিবিআই। এদিন বিচারপতি অভয় ওকা এবং অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। এ রাজ্যে সব আদালতের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে সিবিআই। বাংলার সামগ্রিক বিচার পদ্ধতির ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ রয়েছে বলেও অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এটা খুবই দুর্ভাগ্যজনক যে কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গের আদালতগুলির বিরুদ্ধে এমন সন্দেহ প্রকাশ করছে। এমনটাই মন্তব্য অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের। সিবিআইয়ের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজুকে বিচারপতিরা প্রশ্ন করেন, আপনারা কি বলতে চাইছেন বাংলার সব আদালতই হোস্টাইল পরিস্থিতি? ধরুন আমরা মামলা অন্য রাজ্যে স্থানান্তর করে নিই, তার মানে আমরা এই বক্তব্যে শিলমোহর দিচ্ছি যে পশ্চিমবঙ্গের সব আদালতেই প্রতিকূল পরিস্থিতি এবং বিচার পদ্ধতি কাজ করছে না। আপনার আধিকারিকেরা কোনো রাজ্যকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু এটা বলবেন না যে সমগ্র বিচার পদ্ধতি কাজ করছে না। নিম্ন আদালতের বিচারক এবং বিচার বিভাগীয় আধিকারিকেরা এখানে এসে নিজেদের ডিফেন্ড করতে পারেন না। 2021 সালে বিধানসভা ভোটের পর রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে, কিন্তু মামলাগুলির ভিন রাজ্যে ট্রায়াল চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। নিম্ন আদালত সম্পর্কে সিবিআইয়ের অভিযোগকে মানহানিকর বলেছেন দুই বিচারপতি। এদিন বিচারপতিদের তিরস্কারের পরই নির্বাচন পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে স্থানান্তরের আবেদন প্রত্যাহার করেছে সিবিআই। ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হওয়ার পরপরই দলের কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল। বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা দলীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জানান, দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। দল কোনো মতেই এই ধরনের কাজ বরদাস্ত করে না। শুক্রবার মিলন সর্দার নামে ওই কাউন্সিলরকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে 9 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনাটি ঠিক কি? প্রসঙ্গত সোদপুরের একটি আবাসনে পরিচিতের বাড়িতে এসেছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী। অভিযোগ, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ওই আবাসনের নিচে পার্কিং লটে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজন তাকে জোর করে গাড়িতে তোলে। অপহরণ করার পর ওই ব্যবসায়ীকে প্রথম বারাসাতের একটি বাগান বাড়িতে রাখা হয়, তারপর একটি আবাসনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে সিআইডি বারাসাতের ওই আবাসনে হানা দিয়ে ত্রিপুরার ব্যবসায়ীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় 7 জনকে। তদন্তে নেমে রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পারেন ওই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। অপহরণের পরিকল্পনা করা থেকে বারাসাতের ব্যবসায়ীকে রাখা সবটার সঙ্গেই যুক্ত ছিলেন এই তৃণমূল নেতা। তবে ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে বৃহস্পতিবার কাউন্সিলরের বাড়িতে ফেরার খবর পেয়ে রাতেই সিআইডি পৌঁছায় সেখানে। হাতে নাতে গ্রেফতার করে মিলন সর্দারকে। এই খবর জানা মাত্রই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
প্রতিক্রিয়া, কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলেই ওই কাউন্সিলর এই নোংরা কাজ করেছে। পাল্টা পারাসাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বলেন, উনি বিরোধী দলনেতার পদ অমর্যাদা করেছেন, বেহিসেবি কথা বলছেন। আমি এর তীব্র নিন্দা করছি। গত শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তারপর থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে জোরালো জল্পনা শুরু করেছে নানা মহল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। এবার জল্পনায় তাঁর জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য। ওদিকে ওই একই মামলায় গত 2 বছরের বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা সহ অনেকে। দীর্ঘ এই সময়ের মধ্যে জামিনের আবেদন জানিয়েছেন অভিযুক্তরা। এবার পার্থদের জামিন মামলাতেই বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের দাবি, অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি করে গিয়েছে। এদিন পার্থদের জামিনের বিরোধিতায় জোর সওয়াল করে সিবিআই। বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এই শব্দবন্ধ মাথায় রেখেই দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গিয়েছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্তরা। যারা চেয়ারে ছিল না, তারাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে, আদালতে দাবি করে সিবিআই। দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সিবিআইকে প্রশ্ন করে বলেন, অভিযুক্তদের জামিন দিলে এরা কি আবার নিজেদের পদ ফিরে পাবেন? যদি না পান, তাহলে আপনাদের ভয় কেন? উত্তরে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী বলেন, ভয় হলো এদের ছাড়লে তদন্ত প্রভাবিত হবে। এরা সবাই প্রভাবশালী ছিলেন। পাশাপাশি অভিযুক্তদের তদন্তের ক্ষেত্রে এখনো সম্মতি দেয়নি সরকার। 2022 সালের 22 জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। পার্থর কাছে ও তার বান্ধবীর ফ্ল্যাটে প্রচুর পরিমাণে টাকা পাওয়া গিয়েছিল, যা তাদের আয়ের সঙ্গে মেলেনি। সেই কারণে পার্থ ও তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীকালে নিয়োগ দুর্নীতি মামলাতেও জড়িয়ে পড়ে পার্থর নাম। তারপর থেকেই জেলবন্দি পার্থ। দুর্নীতিতে পার্থর নাম জড়িয়ে পড়ায় মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি দল থেকেও সরিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে এবার রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মহারাষ্ট্রের ওয়ার্ধায় শুক্রবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতাকে নাম না করে আরবান নকশাল এবং দেশ বিরোধী বলে নিশানা করেন। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস নেতারা বিদেশে গিয়ে দেশ বিরোধী কথাবার্তা বলেন। আরও বলেন, এই দলটি এখন টুকরে টুকরে গাং এবং আরবান নকশালদের দ্বারা চালিত হচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে রাজনৈতিক মহল মনে করছে মোদী আসলে রাহুল গান্ধীকেই দেশ বিরোধী এবং আরবান নকশাল বলতে চেয়েছেন। রাহুল গান্ধী অতীতের মতো তাঁর সদ্য আমেরিকা সফরে গিয়েও ভারতে গণতন্ত্র বিপন্ন বলে সরব হয়েছেন। বলেছেন, নরেন্দ্র মোদী অবাধ ভোটে জয়ী প্রধানমন্ত্রী নন। দেশে এমন একটি নির্বাচন কমিশন আছে যারা মোদীর কথায় চালিত হয়। রাহুলের ওইসব বক্তব্যের তীব্র সমালোচনায় নেমেছে বিজেপি। দলের কোনো কোনো নেতা বিরোধী দলনেতাকে দেশের 1 নম্বর জঙ্গি বলে দেগে দিয়েছেন প্রাণনাশের হুমকি। কংগ্রেস বিজেপি নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাহুলকে বিজেপি নেতাদের আক্রমণ বন্ধে হস্তক্ষেপ চান। প্রধানমন্ত্রী সেই চিঠির জবাব দেননি। জবাব দেন বিজেপি সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি দলকে শাসন করার পরিবর্তে পাল্টা কংগ্রেসকে আক্রমণ করেন জবাবি চিঠিতে। বলেন, রাহুল এক অচল পণ্য। কংগ্রেস জোর করে অচল পণ্যটি বাজারে চালাতে চাইছে। শুক্রবার মহারাষ্ট্রের সভায় প্রধানমন্ত্রী রাহুলের নাম নেননি, তবে কুশলী ভাষণে বুঝিয়ে দিয়েছেন মার্কিন সফরে দেশে গিয়ে মুখ খোলায় রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি হলেও এখনো দলের নেতা বা মুখ রাহুল গান্ধী। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।